আচ্ছা, আজকে আমরা যে টপিকটা করছি সেটা হচ্ছে মূলত রোবোটিক্স। তোমরা এটাতে খুব ভালোভাবে পরিচিত, কিন্তু এখানে আমরা যে জিনিসগুলো জানতে চাচ্ছি যে বেসিক বা ফান্ডামেন্টালস অফ রোবোটিক্স, কি কি ইউজ আছে, কিভাবে কাজ করে, এগুলো আর কি। এখানে আমরা যেহেতু এটা রোবোটিক্স এর কোর্স না, সেই কারণে আমরা একদম খুব ডিটেলসে যাব না, কিন্তু মানে মোটামুটি একটা ধারণা আমরা যেহেতু রোবটটা কি আসলে, যদি ব্যাপারটাকে আমরা এভাবে দেখি যে যে কোনো অ্যালগরিদম বা আমরা এআই যে কোনো প্রোগ্রাম তৈরি করছি, সেটা কি করছে, সেটা একটা ইট নিডস এ সার্টেন কাইন্ড অফ ভেহিকল, তাই না? একটা বাহন দরকার তার কাজ করার জন্য, বিশেষ করে 3D ওয়ার্ল্ডে, মানে আমাদের ফিজিক্যাল ওয়ার্ল্ডে কাজ করার জন্য তার একটা বাহন দরকার। রোবটটা হচ্ছে, হ্যাঁ, রোবটটা হচ্ছে হলো সেই জিনিস। ঠিক আছে? তারপরে কি আমরা অনেক সময় মানে সাধারণ যারা টেকনিক্যাল ডোমেইনের বাইরে, তারা দুটাকে গুলিয়ে ফেলে যে রোবট মানে এটার জন্য অবশ্য সায়েন্স ফিকশন স্টোরি গুলো এটার জন্য বেশি দায়ী। কারণ দেখা যায় যে বেসিক্যালি এআই বলতে আমরা বুঝি যে কোনো মিনিসিভ রোবট, যেমন টার্মিনেটর বা অন্যান্য। সবার প্রথমে আমি এক্সারসাইজ করব, একটা মুভি ছিল স্যাটার্ন 3, এটা যদি কখনো সুযোগ পাও দেখতে পারো, বা এটা ক্লিপটা দেখতে পারো। স্যাটার্ন 3 এটা খুব আগে 1973 বা এরকম সময়। সেখানে যেটা হয় যে তোমার স্যাটার্নের কাছে একটা স্পেস স্টেশনে বিজ্ঞানী আর তার ওয়াইফ থাকে, সেখানে একটা রোবট দেওয়া হয়, এবং সেই রোবট somehow human ইমোশন ডেভেলপ করা শুরু করে, এবং ওই পার্টিকুলার কি বলে প্রফেসর বা সায়েন্টিস্টের ওয়াইফের প্রতি সে খুব দুর্বল হয়ে যায়। ওইটা রিমিক্স ছিল যে রজনীকান্তের একটা ছিল, ওইটা তার রিমিক্স আছে। ও আচ্ছা, মানে ইন্ডিয়ান মুভির এই জিনিসটা বেশ মজার, মানে তারা সব করে কি যেগুলো অনেক পুরনো সেগুলো না, যাতে লোকজনের মাথায় এই জিনিসটা না এটা বেশি জনপ্রিয়, কারণ এখানে সুপারস্টার রজনীকান্ত ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা। সো ওইটার স্টোরি হচ্ছে বেসিক্যালি রোবটটাকে পরে ডিসমেম্বার করে দেওয়ার চেষ্টা করে, মানে এটাকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করে, কিন্তু সে আবার নিজেকে করতে পারে, অ্যাসেম্বল করতে পারে। তো এই যে এই ব্যাপারটা, এটা কিন্তু আসলে ফার ফ্রম রিয়েল ডেভেলপমেন্ট। ওয়াই? এখানে দুটো জিনিস, একটা হচ্ছে যে তার যে প্রোগ্রামটা তাকে চালাচ্ছে, সেই প্রোগ্রামটা কতখানি তার যে ফিজিক্যাল যে বডি, ও এটা শুরু হয় নাই, চালু হয়েছে। হ্যাঁ হ্যাঁ চালু, ব্রাইটটা বন্ধ হয়ে গেছিল। তো তার মানে ফিজিক্যাল ওয়ার্ল্ডে সে যার ভিতরে আছে, যেটা সেই জিনিসটা কিভাবে চালাবে, দুইটার যে একটা কম্বিনেশন দরকার, এই ব্যাপারটা কিন্তু আমরা ওইভাবে বুঝি না। কারণ আমরা আমাদের কনটেক্সটে চিন্তা করি, তাই না, যে মানে অ্যাজ উই আর অ্যাক্টিং, আমি হাত নাড়াচ্ছি, কথা বলছি, চোখ নাড়াচ্ছি, এর আড়ালে আমার ব্রেন তো কাজ করছে। সো দ্যাট মিন দ্যার ইজ এ প্রোগ্রাম, এবং কিন্তু ওই যে ম্যাপিংটা, যে আমি যেটা চিন্তা করছি সেটা কিভাবে ট্রান্সলেট হচ্ছে আমার বলতে পারো এটাকে কাইন্ড অফ ফিজিক্যাল বা কর্পোরিয়াল বলে একটা কথা আছে, যে এই পার্টিকুলার পয়েন্টে আমার ব্রেন থেকে কিভাবে সিগন্যালগুলো আমাকে নাড়াচ্ছে, আমার হাত নাড়াচ্ছে। রোবটের ক্ষেত্রে এই জিনিসটা সত্যি। তো আমরা এখানে মূলত যে জিনিস দেখবো রোবোটিক্স, এই যে সার্চ বলো আর যত ধরনের আমরা প্রোগ্রাম অ্যালগরিদম দেখে আসলাম, এগুলো জিনিসটা হচ্ছে কি, এগুলোকে যদি তুমি রোবটের উপর প্লেস করতে পারো, দেন ইট বিকামস ইন্টেলিজেন্ট। বাট এই যে ম্যাপিংটা, এই ম্যাপিংটা যথেষ্ট ডিফিকাল্ট একটা জিনিস। কারণ আবারও ওই আমাদের এই একই প্রবলেম আমরা করি, কারণ মূলত আমরা আসলে কি তৈরি করেছি, যে কোনো পার্টিকুলার একটা যদি ক্লেভার এআই প্রোগ্রাম বলো তুমি, সেটা আসলে কি, সেটা হচ্ছে একটা পার্টিকুলার প্রবলেম সলভিং এর একটা লজিক। আচ্ছা, এই লজিক, একটা লজিক তুমি একটা রোবটের ভিতরে দিয়ে দিলে, হ্যাঁ, দ্যাট ওয়ার্কস। যেমন আমরা এটা দেখেছি যে রুম্বা কনটেক্সটে দেখেছি, যেটা যে রুম্বা ভ্যাকুয়াম ক্লিনার, মনে আছে কিনা? আমরা একদম প্রথম দিকের ক্লাসে যেটা করছিলাম, ওই
ট্রেনিং রোবটটা তার ভিতরে একটা প্রোগ্রাম আছে, সেই প্রোগ্রামের লিমিটেড যদিও, সেটা প্রোগ্রামের ভিত্তি করে সে কাজ করে। কিন্তু এর চেয়ে বড় ধরনের কোনো ইসে আমাদের যেতে হলে we need very sophisticated programs as well as very sophisticated mechanical engineering, যেটা যে মেকাট্রনিক্স এখন যেগুলো নিয়ে কাজ করা শুরু করেছে। সো আমরা এটা তো যেটাকে ইন্ট্রোডাক্টরি এআই কোর্স, এখানে অত বেশি দূরে যাওয়ার আমাদের সুযোগ নেই। আমরা জাস্ট মানে রোবট সম্বন্ধে কিছু বেসিক আইডিয়া নেব। তাহলে কি যে রোবট বলছে আমরা ওগুলোকে যে কোনো ফিজিক্যাল এজেন্ট, তার মানে কি it has to stay in the physical environment, আর এটা বিভিন্ন কাজ করতে পারে through some kind of using some kind of algorithm, and it can manipulate things in the real world. তাহলে ওই যে যেটা বলছিলাম যে পিওরলি সফটওয়্যার এজেন্ট যেগুলো, সেটা কি এনভায়রনমেন্ট কথাটা বুঝো? এনভায়রনমেন্ট মানে হচ্ছে বডি নেয়া, মানে সফটওয়্যার এজেন্ট আমরা তৈরি করতেই পারি, বাট এটা তো যদি রিয়েল ওয়ার্ল্ডে কাজ করতে হয় তাহলে তার ক্ষেত্রে কোনো একটা বাহনের মাধ্যমে কাজ করতে হবে। সেই জিনিসটাই হচ্ছে রোবট। আর রোবটের আইডিয়াটা goes back a long way, মনে করো almost 200-300 বছর আগে। হ্যাঁ, যেমন প্রথম হাঙ্গেরিতে এটা নিয়ে চিন্তা করা রোবটটা, এইটার মানে হচ্ছে হলো তোমার চেক অথবা হাঙ্গেরিয়ান ভাষায় এর মানে হচ্ছে হলো দাস। তার মানে ইউ আর এমপ্লয়িং সামওয়ান টু ওয়ার্ক ফর ইউ। এবং মূলত এই ধারণার উপরেই আমরা কিন্তু কাজ করছি, তাই না? যে ইট ইজ ওয়ার্কিং অন বিহাফ অফ আস। এদেরকে আমরা হয়তো এমন কোনো এনভায়রনমেন্টে পাঠাচ্ছি যেখানে হিউম্যানদের যাওয়াটা ডেঞ্জারাস, আন্ডার ওয়াটার বা স্পেস, বা মনে করো কোথাও আগুন লেগেছে, আগুনের ভিতরে আমরা উই ক্যানট সার্ভাইভ দেয়ার, বাট উই ক্যান। এই ধরনের এনভায়রনমেন্টে কাজ করার জন্য উই আর বিল্ডিং দিস অ্যাজ এ রিপ্রেজেন্টেটিভ অফ আস। তো ওই কনটেক্সটে তবে কাজ করে। তো তাহলে তার এজেন্টের ক্ষেত্রে আমরা যে জিনিসগুলো দেখেছিলাম সেগুলো কি ইফেক্টর, সেন্সরস, এগুলো মনে পড়ে কিনা আমরা যখন এজেন্ট এবং এনভায়রনমেন্টের কথা বলছিলাম? এখানেও তাই, বেসিক্যালি রোবটের ইফেক্টর আসলে ইফেক্টর বলতে ওই যে এটাকে আরেকটা নাম আমরা বলি অ্যাকচুয়েটর। অ্যাকচুয়েটর কি আসলে? অ্যাকচুয়েটর মানে হচ্ছে যেটা দিয়ে কাজ করা হয়। তাহলে ইফেক্টরটা হচ্ছে যে ধরনের যে কম্পোনেন্টস গুলো রোবটের বডিতে আছে, যেগুলো দিয়ে it can act on the environment, এবং এগুলো কি আর্মস, গ্রিপার্স, গ্রিপার মানে ধরার জন্য, গ্রিপ এনেবল করার জন্য, তারপরে হুইলস এন্ড লেগস। হুইল তার মুভমেন্টের জন্য, লেগস হচ্ছে হিউম্যানয়েড অ্যাকশন, মানুষের মতো অ্যাকশন। আর্মস জিনিসটা কি? মানে গ্রিপের আগে আর্মস। সাচে আর্মস মানে এটা মানে আর্মস হচ্ছে এই যে আচ্ছা, আর এই আর্মস মানে না অস্ত্র না, হচ্ছে বাহু। হ্যাঁ, সেটা তো করতেই পারে। আচ্ছা, তো তাহলে রোবট যে কাজগুলো করতে হয় তার প্রায়র নলেজ একটা লাগে ডেফিনেটলি। আমরা ওই যে এজেন্টের মডেলটাকে যদি 3D ওয়ার্ল্ডে নিয়ে আসো তাহলে ইট বিকামস এ রোবট। ঠিক আছে? আচ্ছা, তাহলে তার কি দরকার? তার ফিজিক্যাল স্ট্রাকচার এন্ড ক্যাপাবিলিটি। এখানে একটা ব্যাপার আছে যে এটাকে আমরা বলি যে মেটা নলেজ। রোবটের নিজের সম্বন্ধে তার নলেজ থাকতে হবে। এটা একটা জিনিস, তার ফিজিক্যাল স্ট্রাকচার, তার সে কি কাজ করতে পারে এটা তার জানতে হবে। তারপর সে কোন এনভায়রনমেন্টে আছে সেটা, এবং তার যে কাজগুলো সে করতে পারে সেটার একটা তার এটা সম্বন্ধে একটা অ্যাওয়ারনেস, যে মানে ব্যাপারটা অনেকটা এরকম না যে আমরা we cannot really fly, so the robot has to know also that what it can do or it cannot. স্যার আমাদের কোয়েশ্চেন, হ্যাঁ, রোবট আর রোবোর মধ্যে মানে কোনো ডিফারেন্স? রোবট আর রোবো হচ্ছে একটা পার্টিকুলার রোবট। হ্যাঁ, ওই রোবো ভেহিকল বলো বা এটাকে সংক্ষেপে বলা হয়, এবং কোন কোন জায়গায় নাম দেয়া হয়। জিনিসটা কি সিমিলার নাকি? না না, একই জিনিস। মানে আমরা রোবট যখন মনে করি স্টুডেন্ট বলতে এখানে যারা আছে সবাই বোঝাচ্ছে, কিন্তু আমি যখন বলছি রিয়া তখন তোমাকে বোঝাচ্ছে। ওইরকম রোবট এই একটা রোবট। আচ্ছা
জিআই জো এখানে দেখানো যে এরকম এরকম কি বলে পাখির মতো বা পোকার মতো উড়ে যায় এইগুলোকে তুমি বট বলতে পারো যে ছোট ছোট রোবট। হ্যাঁ, আর নর্মালি এখন যে বটের সাথে আমরা পরিচিত এই বটগুলো আসলে সাইবার স্পেসে বা অনলাইনে কাজ বা ইসে কাজ অনলাইন সফটওয়্যার এই যেটা ঠিক আছে। সো এগুলোকে তুমি এখন ইউ ক্যান কল ইট বাই এনি নেম। তো যেহেতু রোবটের কাছাকাছি নেম হচ্ছে রোবট, ইয়েস উই ক্যান ডু ইট। আরো অনেক নাম আছে আমরা দেখবো সামনে। ওকে, এবার চলো আমরা ক্যাটাগরি নিয়ে কথা বলি। ক্যাটাগরি হচ্ছে ক্লাসিফিকেশন। নরমালি রোবট আমরা যেই ধরনের আমাদের চিন্তায় থাকে সেগুলো কিন্তু আসলে অনেক পরের ব্যাপার। প্রথম দিকে যে রোবট ছিল ওগুলো কিছুই না, জাস্ট ম্যানিপুলেটর বলা হয়, যে একটা জিনিস এক জায়গা থেকে নিয়ে আরেক জায়গায় রাখা। এইগুলো বলা হচ্ছে ম্যানিপুলেটর। দে আর ফিক্সড ইন এ সিঙ্গেল লোকেশন, এক জায়গায় বসে আছে। মানে বেশি কোম্পানিতে এখন ইউজ করা মেশিনারি। হ্যাঁ, বিশেষ করে ইসে তোমার গাড়ি কোম্পানি, হ্যাঁ, যে একটা ফিক্সড জায়গায় আছে, সে একটা পার্টিকুলার জিনিস নিয়ে গাড়ি গায়ে বসিয়ে দিচ্ছে। গাড়ি এখানে মনে করো গাড়ির যে চেসিসটা সেটা কনভেয়ার বেল্টের মধ্যে দিতে যাচ্ছে। হ্যাঁ, এবারে যাচ্ছে যাচ্ছে এগুলো যে নিয়ে সিস্টেম প্রসেসটা হচ্ছে এগুলো তো আগে থেকে রোবটের মধ্যেই কাজ করে। এগুলো থেকে কাপ সিস্টেম রাইট। তারপরে স্টিকার লাগাচ্ছে। মানে তুমি ওই অর্থে ম্যানিপুলেটর অলমোস্ট যে কোনো অটোমেটেড কাজ করে এরকম যে কোনো রোবোটিক মেশিন বা আর্ম সেগুলোকে তুমি ম্যানিপুলেট করতে পারছো। ম্যানিপুলেট মানে হচ্ছে কোনো একটা বিশেষ উদ্দেশ্যে ব্যবহার করা। তো সেই অর্থে ম্যানিপুলেটর। তো এখানে যেগুলো যে ফ্যাক্টরি এবং হসপিটাল এগুলোতে তোমার যে রোবোটিক আর্মস ব্যবহার করা হয় সেগুলো অ্যাসেম্বলি লাইনে ওইটাই, যে মনে করো তুমি এরকম ভাবে একটা যাচ্ছে, এক এক ভাগে এক একটা রোবোটিক আর্ম আছে। এখানে একটা রোবোটিক আর্ম আছে, সে বলছে কি এখানে যে গাড়ির যে বডিটা যাচ্ছে সেটার মধ্যে এক একটা জিনিস লাগিয়ে দিচ্ছে। যখন it reaches at the end of the line, it becomes a full-fledged car. তো এইটা হচ্ছে একটা। আর নতুন যেই ব্যবহার সেটা হচ্ছে যে সার্জিক্যাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে। যে কোনো ধরনের ইনভেসিভ সার্জারি। ইনভেসিভ মানে হচ্ছে মনে করো কারো শরীরের ভিতরে কোথাও একটা টিউমার বা এরকম একটা কিছু হয়েছে, ক্রায়ো সার্জারি করছিল না, ক্রায়ো সার্জারি স্যার, যে আইসিটি বইয়ের মধ্যে যে আমাদের ক্রায়ো সার্জারি ছিল একটা গ্যাস, ওই গ্যাসটা হচ্ছে টিউমার থাকলে ওই গ্যাসটা ওই রোবট অপসারণ করছে। আর আপনি যেটা বলতেছেন সেটা হচ্ছে মেডিকেল মানে কোনো হাসপাতালে মানে পেটের ভিতরে যদি অথবা আমাদের শরীরের ভিতরে মানে খুব সেনসিটিভ জায়গা যেখানে মনে সেটা করো হচ্ছে কন্ট্রোলের মাধ্যমে সে হাত দিয়ে নিজে নিজে রেডি করে সেটা বের করে মানে নিজে নিজে ঠিক না, এটাকে এখনো অ্যাসিস্ট করতে হয়। যেমন হচ্ছে পিত্তথলির পাথর অপারেশনের কারণে ওটা ব্যবহার করে। হ্যাঁ, কিন্তু এটা মানে জিনিসটা হচ্ছে কি, যেহেতু এটা হিউম্যান হ্যান্ড যেটা হতে পারে, যে অনেক সময় হাত কেঁপে যেতে পারে বা যে কোনো ধরনের প্রবলেম হতে পারে। তো ওইটা দিয়ে তুমি মনে করো কারো আমাদের যে রিব, যে আমাদের পাঁজর খাঁচা আছে, এটার ভেতরে কোথাও কোনো একটা সার্জারি করতে হবে। তো এখন দুইটা রাস্তা হতে পারে, একটা হচ্ছে উপরে পাথর কেটে তারপরে করতে পারো, কারণ তোমার তো এখানে অ্যাক্সেস নাই। কিন্তু এটা অনেক ডিফিকাল্ট, কারণ এটা হিলিং এর একটা ব্যাপার আছে। তো তা বেসিক্যালি যেটা করে তারা পাথরের নিচ থেকে একটা ফুটা করে এখান দিয়ে রোবোটিক একটা সেন্সর প্লাস একটা আর্ম দিয়ে ওই জিনিসটাকে রিমুভ করবে বা ই করে বের করে নিয়ে আসে। তাহলে তোমার আর উপরের জিনিসগুলোকে বদলাতে হবে। তারপর কাটাকাটির ঝামেলা করতে গেছে। হ্যাঁ, এই জিনিসগুলো আর কি। আর মোবাইল রোবট হচ্ছে, ম্যানিপুলেটর হচ্ছে ফিক্সড, মোবাইল হচ্ছে বেসিক্যালি দ্য রোবট, দ্য অটোমেটেড থিং মুভস। এটা হচ্ছে তো এরা এদের হুইল থাকতে পারে, লেগস থাকতে পারে, ট্র্যাক থাকতে পারে। ট্র্যাক হচ্ছে ওই যে বেসিক্যালি তোমরা ইসের মধ্যে যে ট্যাঙ্কের যে বেল্টের মতো দেখেছো, এটাকে ট্র্যাক বলে। হ্যাঁ, যে কোনো এটা ট্যাঙ্ক, এইখানে একটা ট্র্যাক থাকে, এটা ঘুরতে থাকে আর ইট গোস ফরওয়ার্ড। সো এটা কারা হতে পারে, মনে করো নার্সিং রোবট, যে ভ্যাকুয়াম রোবট আমরা বললাম, তারপরে মেল ডেলিভারি রোবট হতে পারে। অ্যালেক্সা, না অ্যালেক্সা is a we of this
কানেক্টেড এবং তাকে তুমি ইউ ওয়ান্ট টু গ্যাদার সাম ইনফরমেশন ইউ জাস্ট টেল ইনস্ট্রাক্ট দিস গাই অ্যালেক্সা অথবা সিরি তারা দে ফেচ দ্য ইনফরমেশন তারা ইনফরমেশনটা নিয়ে আসে তো ও তো মুভ করে না যেটা মুভ করে যেমন মনে করো এখন যে আমরা ইন্টারনেটে দেখি না বস্টন ডায়নামিক্স নামে একটা কোম্পানি বিভিন্ন রোবট যে লাফাচ্ছে তারপরে ক্যারিয়ার হিসেবে কাজ করছে কুকুরের মতো আছে এইগুলোকে তুমি মোবাইলে ব্যবহার করতে পারো হ্যাঁ এবং এগুলো মানে ওদের কি ইনস্ট্রাকশন দেওয়ার পরে ওরা কাজ করবে? হ্যাঁ এবং অথবা তার ভিতরে অ্যালগরিদম দেয়া আছে ওই পার্টিকুলার সিনারিওতে কি করা দরকার অনেকে আছে যেমন স্টিপ হিল উঁচু জায়গা খাড়া ঢাল এগুলো বেয়ে উঠে যাচ্ছে তো এই পার্টিকুলার মোশনের জন্য আচ্ছা প্রথম দিকের ম্যানিপুলেটর ছিল হলো তোমার ইসে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে স্ট্যানফোর্ড ম্যানিপুলেটর পাওয়া হ্যাঁ ওইটা ফার্স্ট তৈরি করা হয়। এরপরে এগুলো নিয়ে আরো অনেক মোবাইল রোবট দিয়ে করা হয় যে ওদের মাকড়সার মতো মোশন দিয়ে এরকম ওটার নামটা আমি ভুলে গেছি বিশাল একটা রোবট সে মুভ করে খুব স্লোলি কিন্তু তার মুভমেন্ট গুলো বিশেষ করে তুমি যদি ইসের কথা ধরো এখন এই জিনিসটা এসছে যে বিভিন্ন জায়গায় বাড়ি বানানোর জন্য ব্যবহার করা হচ্ছে এরকম হ্যাঁ স্যার। অনেক উপরে অনেক লম্বা উঁচু এবং সে নির্দিষ্ট পজিশনে দাঁড়িয়ে থেকে সে ওই ওয়াল তৈরি করছে এরকম ইন্টারনেটে কিন্তু দেখবে তো এইগুলোকে আমরা বলতে পারি হচ্ছে মোবাইল রোবট আর হাইব্রিড যেটা সেটা হচ্ছে কি মুভও করতে পারে আবার তার ম্যানিপুলেটর আছে যে যেটাই যে আমি এখন বললাম কনস্ট্রাকশনের জন্য যে রোবট ব্যবহার করা হচ্ছে যে তার এবং এটা হতে পারে একেবারে বিশাল একটা রোবট অথবা একদম ছোট রোবট হিউম্যানয়েড রোবট হিউম্যানদের মতো দেখতে তো এইগুলোর আমরা এই দেখি যে আজিমো তারপরে হোন্ডার তৈরি যে রোবট গুলো এগুলোকে এখন মুশকিলটা হলো যে এখানে এই মুহূর্তে আমরা ওই এইটার সাথে পার্টিকুলারলি আমি ভিডিও এড করতে পারি না কারণ পিডিএফ ফাইল তো ওখানে আমরা এগুলো দেখতে পাবো হ্যাঁ আমরা জাস্ট শেষ করে নিই তারপরে আচ্ছা তাহলে এবং হাইব্রিড রোবটগুলোর এক্সাম্পল হচ্ছে আচ্ছা হ্যাঁ এইখান দিয়ে আমরা এই করতে পারি যে রোবটের ব্যবহারগুলো কি যে স্কাউট বলতে নরমালি বোঝায় কি কোন একটা পার্টিকুলার কাজ করার আগে সেখানে যখন একটা অটোমেটেড জিনিস পাঠিয়ে তুমি এনভায়রনমেন্টটা চেক করো এদেরকে বলা হয় স্কাউট হ্যাঁ নরমালি মানুষরা মানে যখন রোবট আবিষ্কৃত হয়নি মার্সের স্কাউট হ্যাঁ মার্সের কথা বলতে পারে বা যে কোনো স্পেশালি চেরনোবিলের নাম তোমরা শুনেছো 1986 এ সাইবেরিয়াতে একটা নিউক্লিয়ার ফ্যাসিলিটিতে এটাকে বলা হচ্ছে হ্যাঁ মেল্টডাউন হয় মেল্টডাউন বলতে বোঝা যাচ্ছে তার নিউক্লিয়ার ফিউশন যে চেম্বার সেটা বার্স্ট করে ফেলে ফলে ওখান থেকে লোকজন পুরো টাউন তাদেরকে খালি করে ফেলতে হয় ওই জায়গায় ওই যাতে পার্টিকুলার ডেঞ্জারাস যে রেডিও অ্যাক্টিভ ম্যাটেরিয়াল যেটা বের হয়ে আসছে সেটা যাতে বেশি দূর না দিতে পারে ওটাকে থামানোর জন্য ওইভাবে মানুষদেরকে পাঠানো হয় যেটা মিস্টেক হ্যাঁ তারা অনেক কিন্তু তারা অনেকে কম বয়সে মারা যায় নিউক্লিয়ার রেডিয়েশন আর এরপরে যে জিনিসটা করা হয় তারা ওইরকম রোবট পাঠায় পাঠিয়ে ওই ওয়াল তৈরি করা এবং বিভিন্ন জায়গায় দেখা যে আসলে রেডিয়েশন লেভেলটা কতখানি নেমে গেছে কারণ নিউক্লিয়ার রেডিয়েশন সম্বন্ধে আমি জানি তোমাদের আইডিয়া আছে কিনা খুবই ডেঞ্জারাস এটা এবং মুশকিলটা হলো কি তোমরা নিশ্চয়ই ফিজিক্সে হাফ লাইফ পড়েছো না হাফ লাইফ
অর্ধজীবন মানে এটা কি? আইসোটোপের এনার্জি অর্জন করে। হ্যাঁ, যে মানে একটা আইসোটোপ, একটা তেজস্ক্রিয় আইসোটোপ যে কোনো একটা টাইম ফ্রেম পরে গিয়ে তার অর্ধেক হয়ে যায়। হ্যাঁ, কিন্তু এরকম অর্ধেক অর্ধেক হতে 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 তার একটা শেষ পর্যায়ে পৌঁছতে কত সময় লাগে ওইটাকে বলে আমরা হচ্ছে হ্যাফ-লাইফ। যেমন মনে করো প্লুটোনিয়াম, এটার অর্ধজীবন হচ্ছে 88 ইয়ার্স। ঠিক আছে, সো এরকম তো মানে অর্ধ জীবন বলতে আমি বুঝাচ্ছি যে একটা ফেজ মানে হাফ হয়ে যাচ্ছে, এটা হচ্ছে 88 ইয়ার্স। তাহলে তোমার যদি মনে করো নরমালি দেখা গেছে যে টোটাল ডিসইন্টিগ্রেশন একবারে পুরোপুরি জিনিসটার তেজস্ক্রিয়তা হারাতে প্রায় 1760 বছর লাগে। হ্যাঁ, এটা হচ্ছে প্লুটোনিয়াম 38 যেটা আর কি। হ্যাঁ, এইটার এই অবস্থা। তো এই ব্যাপারগুলো তার মানে কি আমরা বাংলাদেশে জানি না যে আমরা কি বিপদ থেকে নিয়ে আসছি আমাদের গ্রুপ পারমাণবিক প্রকল্প। ইফ এনিথিং গোজ রং ওই এলাকাগুলো সম্পূর্ণ এরকম রেডিও অ্যাক্টিভ হয়ে যাবে এবং এটা এরকম এত 1000 বছর 2000 বছর এরকম আগে এই জন্যই তো জার্নালে যে সাইজ ছিল যদি এরকম হয় মোটামুটি ওই পুরো ডিভিশন এবং এই যে হ্যাঁ। নিউক্লিয়ার প্রতিষ্ঠা করার আগে ওটা ডাস্ট মানে যেগুলো ময়লাগুলো কি করবে ওইটা আগে মানে রাশিয়ার সাথে এটা নিয়ে কন্টাক্ট করছে বর্জ্য না, রাশিয়ার সাথে কন্ট্যাক্ট করেছে কিন্তু রাশিয়া যেরকম শক্তি দরকার সেটা আমি নিলাম না, কি করবো মানে আমাদের আসলে মূলত চয়েস গুলো ওইভাবে একটু চিন্তা করা উচিত। মানে আমরা হ্যাঁ বা আমাদের উইল মানে আমরা অল্টারনেটিভ ইস্যুর দিকে না গিয়ে কনভেনশনাল যেমন অনেক দেশই কিন্তু তাদের যে নিউক্লিয়ার ফ্যাসিলিটি গুলো হয়ে গেছে যখন তারা এগুলোকে চালু করছে না, এগুলোকে ডিকমিশন করে, এগুলোকে বাদ দিয়ে দেওয়া, এরকম আমেরিকাতে প্রচুর আছে, রাশিয়াতে প্রচুর আছে। তো এই জিনিসগুলো আমরা না জেনে একটু বেশি এটা থেকে তো এইসব প্রজেক্ট থেকে প্রচুর টাকা আসে, কমিশন পার্সেন্টেজ হিসেবেই অনেক টাকা পাওয়া যায়। ফাসিনেটের জন্য চলে গেছে। আর আমাদের যারা মোটামুটি শ্রেণী শিক্ষিত শ্রেণী যারা কনসালটেন্ট বা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে যারা ছিলেন এরা কেউ কিছু বলেন দু একজন প্রতিবাদ করছেন। একজন নাম হচ্ছে কলমর মুস্তাফা নামে একজন আছে, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। এবার পলিটিক্যাল একটা প্রেশার আছে ও যদি আপনার কমপ্লিট করতে পারে তাহলে একটু স্টুডেন্ট বা হবে আবার হ্যাঁ মানে এক ধরনের একটা সুমন্ত একটা চেষ্টা যে আমি যত বেশি টেকনোলজি অ্যাডাপ্ট করতে পারি আমি তত বেশি মডার্ন। পারমাণবিক বিদ্যা আগের মধ্যে পারফেক্ট ইউজ করতে পারি আমাদের জন্য যেটা বেনিফিশিয়াল হবে এফিশিয়েন্ট যেটা হবে আমাদের দেশের জন্য ওটা করব না ওইটাই মানে টেকনোলজি তোমার কনটেক্সটটা কি সেটার উপর ডিপেন্ড করে যে এই কনটেক্সটে কোন টেকনোলজি অ্যাপ্রোপ্রিয়েট। এই জন্য কিন্তু ওয়েটেই একটা কিন্তু আছে একটা ডিপার্টমেন্ট আছে সেন্টার ফর অ্যাপ্রোপ্রিয়েট টেকনোলজি। হ্যাঁ, তো তারা কি করছে আমি এই জিনিসটা হ্যাঁ ডেফিনেটলি পলিটিক্যাল প্রেশার বা ই থাকলে বা বিশেষ করে যখন যদি স্বৈরাচারী সরকার থাকে সেখানে কথা বলাটা একটু বিপজ্জনক। তারপরেও জনগণকে জানানো কোনো ব্যাপার ছিল ওই অবস্থা। হ্যাঁ মানে ক্লিন এনার্জি বা গ্রিন এনার্জি এগুলোতে আমাদের বেশি যাওয়া আলটিমেটলি যত এরকম অবস্থা থাকবে আমাদের তো লাইফ স্প্যান কমতে থাকে ডেফিনেটলি ওভারঅল লাইফ স্প্যান কিন্তু কমতে থাকে। আগে 360 বছর বাঁচতো এটা 55 বছর বাঁচবে এরকম হতে মানে দ্যাটস হোয়াট ইজ হ্যাপেনিং। মানে আমাদের হয়তো মৃত্যু হার হতে পারে নাই কিন্তু তোমরা যে তোমাদের দিকে নিজেদের দিকে তাকাও তোমাদের চুল পড়া অনেক আগে থেকে শুরু হয়েছে। ফুল পাতা শুরু হয়ে গেছে। হ্যাঁ পাকা শুরু হয়ে গেছে। মানে এগুলো কিন্তু এক ধরনের কি মানে বলতে পারো যে আমার চুল পাকলো হচ্ছে আমি 50 পরে, তোমাদের দেখা যাবে 35 40 তেই এখনই শুরু হয়ে গেছে। হ্যাঁ এরকমই শুরু হয়। এটা কিন্তু মানে এটাকে আমরা অনেক সময় একটা নরমালাইজ খাবার দিই যে ওয়েল আচ্ছা হচ্ছে, কিন্তু আসলে এটার পিছনে দায়ী হচ্ছে এনভায়রনমেন্ট টোটালি, প্লাস এটার সাথে আমাদের খাওয়া দাওয়ার ভিতরে প্রচুর জিনিসপত্র ঢুকে গেছে, অনেক পলিউটেন্ট ঢুকে গেছে, অনেক কিছু আছে। তারপরে আমরা মনে করো শরীর যেটা হয় যে শরীর রিপ্লেনিশ করে এটাকে, যে তোমার শরীর ভালো হওয়ার জন্য তোমার খাবার থেকে এক্সারসাইজ এনভায়রনমেন্ট সমস্ত কিছু একটা মিলিত ফল। এই জায়গায় আমরা হয়তো একটা কি দুইটা জিনিস করছি অন্যগুলো করতে পারছি না, আমাদের হাতের বাইরে। মনে করো যে
পলিউশন যে এটা আমাদের হাতের বাইরে। আমি ফিল করি যে ইট ইজ মেকিং মি উইকার। হাতে আছে কিন্তু ওই মানে হাতে আছে কোন সেন্সে যে আমরা তোমাকে ইউ হ্যাভ টু বিল্ড এ মুভমেন্ট, একটা বড় আন্দোলন তৈরি করতে হবে, নাহলে এই জিনিসগুলো যাবে না। জিনিসটা হচ্ছে তোমার হিউম্যান সিনসিয়ারিটির ব্যাপার, নিজে থেকে ভালো হতে হবে সবার এইসব জিনিস ক্ষেত্রে। আর কার্বন এমিশন আমরা ওরকম কমাইতে পারবো না, বিকজ ইটস টু মাচ গাড়ি আমাদের। না ওইটাই তো কথা যে তুমি আসলে যদি আমরা ওগুলো নিয়ে কথা বলি মানে আচ্ছা আমরা এটা শেষ করে নিই তারপরে কথা বলবো। জাস্ট লাস্ট কমেন্ট, সেটা হচ্ছে যে আমাদের তো এত গাড়ির দরকার নেই, কিন্তু সরকার কেন অনুমতি দিচ্ছে? তোমাদের আইডিয়া আছে কেন? প্রচুর ট্যাক্স পায় সরকার। এই গভর্নমেন্টের কাজ কি থাকে, যখন কেউ মানে কিনতে তো বারণ করতে পারবে না, তো ওরা ট্যাক্স বাড়ায় দেয়, যার কারণে প্রোডাক্টের দাম কিন্তু বাড়তেছে আলটিমেটলি। মানে এটা মনে করো যে আমি 1990s এ দেখেছি ক্যালিফোর্নিয়া জিরো এমিশন পলিসিতে চলে গেছে। তখন নিউ ইয়র্ক বা অন্যান্য স্টেটগুলো তখন করেনি। তো ওরা যদি করতে পারে আমরা কেন করতে পারবো না? কিন্তু এটার মধ্যে দরকার হচ্ছে জনগণের সচেতনতা প্লাস একটা আন্দোলন বা এরকম, এগুলো ছাড়া হবে না। স্যার যে অবস্থা স্যার, যদি আমি এখন এই নিয়ে কিছু বলতে, আমি আপনার কাছে বলতে পারি স্যার এই আজকের কথাই বলি স্যার। আমি আজকে বাসে সিরিয়ালে দাঁড়ায় আছি, মনে করেন প্রায় 20 মিনিট ধরে দাঁড়ায় আছি। আর একটা স্টুডেন্ট হঠাৎ করে ঢুকলো, আটকানোর চেষ্টা করলো, এরকম লাগলো স্টুডেন্ট। আর তখন আমার অনেক মেজাজ খারাপ হলো যে আমিও তো স্টুডেন্ট, আমি তো সিরিয়ালে দাঁড়ায় আছি 20 মিনিট ধরে, তোমার কি সমস্যা? মানে এটা তো পাওয়ার মিসইউজ না? আওয়ার মিসইউজ। আর জিনিসটা হচ্ছে কি এটা ওই এখানে আসলে অনেক বড় কথা বলতে হবে যে আমাদের এডুকেশন সিস্টেম এটা ফেল করেছে, যে কার কি অধিকার, সবাইকে সমানভাবে ট্রিট করা, এই জিনিসগুলো আমরা শিখাতে পারছি না আমাদের বাচ্চা কাচ্চাদের। কিন্তু বড় মানুষ তো ওরাই তো বড় হয়ে আসছে। হ্যাঁ, সো দ্যাটস দ্য প্রবলেম। আচ্ছা আমরা লেটস মুভ অন। তাহলে এখানে এক্সাম্পল গুলো স্কাউট রোবট আমি বলেছি যে নরমালি তোমার অনেক সময় যেটা যুদ্ধক্ষেত্রে এটা বেশি ব্যবহার হয় এখন, যদিও দ্যাট শুড নট বি দ্য অনলি প্লেস। তুমি কোন একটা বর্ষর অ্যাটাক কি করবা, ইউ আর সেন্ডিং এ রোবট। যেটা এখন হচ্ছে ওই যে ড্রোন গুলো হচ্ছে স্কাউট রোবট হিসেবে কাজ করে। ঠিক আছে, যে বিভিন্ন এরিয়াল, যেটা বলা হচ্ছে এরিয়াল সার্ভিলেন্স। সার্ভিলেন্স মানে নজরদারি। হ্যাঁ, সো এইগুলো হচ্ছে স্কাউট ভেহিকল বলে এগুলো নরমালি, মানে জেনারেল ভাবে তুমি বলো। আচ্ছা, আর অ্যাজিমোর কথা যেটা বলছিলাম যে হোন্ডা কোম্পানি তৈরি করছে, এটা হচ্ছে কি বেসিক্যালি এটা তোমরা ইন্টারনেটে দেখবে যে তার এটা হচ্ছে অনেকটা এরকম যে তার অ্যালগরিদমটা এভাবে কাজ করে, যখন সে তার চোখের কোণায় কাউকে দেখে, সে কোনো মুভমেন্ট দেখে, সে সেই দিকে অ্যাটেনশন দিয়ে আবার সেদিকে ঘুরে যায়। মানে এটা হচ্ছে হিউম্যান মুভমেন্টের একটা আমি বলবো যে খুব রুডিমেন্টারি একটা কি বলবো ইমপ্লিমেন্টেশন। যে সে হিউম্যান যেভাবে মুভ করছে সেভাবে সে মুভ করতে পারে, বাট দ্যাট মুভমেন্ট ইজ খুব সিগনিফিকেন্ট কিছু না, কিন্তু এটা অটোমেটিক। এইটাই হচ্ছে এটা বড় জিনিসটা, লাইফলেস মুভমেন্ট, তাই না? এগুলো সবকিছুই হচ্ছে লাইফলেস মুভমেন্ট। আচ্ছা, আইগো হচ্ছে সনির একটা কুকুরের রোবোটিক কুকুর, যেটা যে কোনো সময় আমি আমেরিকাতে যখন এটা ফার্স্ট আসে একটা ক্রিসমাস গিফট হিসেবে প্রচন্ড রকম, এটা আই গেস 1990s এর মাঝামাঝি সময়, মানে এটা নিজে ওনারকে দেখলে আসল কুকুরের মতো লেজ নাড়তে পারে, ঘেউ ঘেউ করতে পারে, এরকম একটা রোবোটিক পেট পেট। আর রোবোভি এটা হচ্ছে এক ধরনের মানে টেস্টিং রোবট বলতে পারো, যে এখন কিন্তু নতুন একটা শাখা আসছে যেটা তোমরা মোটামুটি যখন কর্মক্ষেত্রে ঢুকবা এটা বেশ বড় সড় একটা চলে যাবে, যে হিউম্যান রোবট ইন্টারঅ্যাকশন। HRI আগে ছিল হলো HCI, ঠিক আছে, ওইটা থেকে CHI আরেকটা আসছে। এটা হচ্ছে যে হিউম্যান কম্পিউটার ইন্টারঅ্যাকশন। আর এইটা হচ্ছে কম্পিউটার
কম্পিউটার হিউম্যান ইন্টারাকশন, কিন্তু এখানে জোরটা দেওয়া হয় হিউম্যানের উপরে। আর এখানে হচ্ছে এনি কাইন্ড অফ টুলস দ্যাট computer related tools that can help us help the humans, এটা হচ্ছে HCI। এইটারই আউটশুট হচ্ছে হলো HR, হিউম্যান রোবট ইন্টারাকশন। এখানে তো বায়োমেট্রিক ব্যবহার করা হয়, যেমন কারো হাত নাই কারণে আচ্ছা, ওইটা ইটস এ ডিফারেন্ট স্টোরি। কারণ কি তুমি যখন এগুলাকে বলা হয় প্রস্থেটিক্স, প্রস্থেটিক্স মানে হচ্ছে আর্টিফিশিয়াল হ্যান্ড বা আর্টিফিশিয়াল লেগ। হ্যাঁ, এটা সামহাও তোমার নার্ভাস সিস্টেমের সাথে কানেক্ট করে দিলে ইট ক্যান ওয়ার্ক। আর তুমি যদি এটাকে রোবট হিসেবে ব্যবহার, তার মানে কি ইট হ্যাজ টু বি সামওয়্যার আউটসাইড ইওর বডি। মনে করো এই যে মানে আমরা যে সার্জারি কথা বললাম, ওইটাকে তুমি বলতে পারো যে ইউজিং রোবোটিক টুলস টু অ্যাকমপ্লিশ সামথিং। তারপর তোমাদের যে এই যে আয়রন ম্যানে যেটা দেখো, এক্সোস্কেলেটন, হ্যাঁ, জার্ভিস, হ্যাঁ, এগুলো হচ্ছে কি মূলত সে এইটা আসবে হচ্ছে এইচআরআই যে যদিও this is we are way behind in accomplishing that, but it also a blending of human and robot so that they work together. Impossible. আপাতত আমরা এটা এনভায়রনমেন্ট আমরা করতে পারছি, কিন্তু ওই যে হিউম্যান আর রোবটের যে বন্ডিংটা বা ব্লেন্ডিংটা, এটা এত ভালো হয় না এখনো। মনে করো আমি দূর থেকে হয়তো কি বলে এটাকে যে মনে করো ব্লুটুথ বা ওই টাইপের ডিভাইস ব্যবহার করে ওই জায়গায় একটা রোবোটিক হ্যান্ডকে নড়াতে পারি, এইটুকুই। পুরো যা হয়েছে খারাপ হয়নি। আমি দেখছিলাম যে মার্ক জাকারবার্গ বলছিল যে একটা টি-শার্ট দিতে, তো টি-শার্ট থ্রো করে, মানে একই যে অন্যান্য জানবে একই যে বিভিন্ন কমান্ড লাইন দিয়ে বিভিন্ন টাস্ক, পুরো ইন্টারপ্রিটেশন এক্সারসাইজ বিভিন্ন টাস্ক কমপ্লিট করে কমান্ড পাইলে। ও জানতে বলছিল যে একটা টি-শার্ট দিতে, টি-শার্ট দেয়, এখন তো সেম ধরনের টি-শার্ট খাই দেয়। তারপরে আমরা যে কমান্ড দিতে বলতেছিল, আর জাকারবার্গ যেটার মধ্যে বেশি ফোকাস করে সেটা হচ্ছে টুইনস, ডিজিটাল টুইনস, ওটা তো বেশি ফোকাস করতেছে আচ্ছা, হ্যাঁ, মোটামুটি ডিজিটাল টুইনস এর ব্যাপারটা হলো আর কিছুই না, যে তোমার একটা এমবডিমেন্ট পাইলে, হ্যাঁ, মানে তুমি যা করবা সেও ওই একই জিনিস করবে, এইটা। কিন্তু এইটার আইডিয়া কিন্তু আরো বড়। ডিজিটাল টুইন কিন্তু আমাদের সবারই আছে, যেটা হচ্ছে সাইবার স্পেসে বা অনলাইনে আমাদের একটা পার্টিকুলার প্রোফাইল, এটা ক্রমাগত তোমার সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলো তৈরি করে যাচ্ছে। আচ্ছা, এখন আমাদের জন্য যেটা সুবিধা সেটা হচ্ছে যে এগুলো এখন ইন্টিগ্রেটেড হয়, মানে একটা ফুল রিয়ালকে তুমি পাবা না, রিয়ালের কিছু অংশ পাবা, যে রিয়াল এই দিনগুলো পছন্দ করে। এখন ওই সাইটগুলোকে যদি মনে করো রিয়াল ইসে ফেসবুকে আছে, ইনস্টাগ্রামে আছে, তারপর মনে করো গভর্নমেন্ট ডেটাবেজে আছে, ভোটার আইডি ডেটাবেজে আছে, এই সবগুলোকে যদি আমরা এটাকে বলা হচ্ছে যে আমরা তো এখনো বেশি ডেটা ফিড করি, যখন নিজে থেকে ডেটা কালেক্ট করতে পারবে বা নিজে থেকে নিজের ডেটা ফিড করাইতে পারবে, মানে আপনি বলছেন না কমান্ড দিচ্ছেন দ্যাট ইউ কালেক্ট দ্যাট ডেটা, বা ও যদি পারে নিজে, তখন একটা মনে রেভলিউশন। আচ্ছা, একটা রেভলিউশন তো ইজ অলরেডি, এটা নিয়ে যথেষ্ট স্বপ্ন দেখা হচ্ছে, ইন্টারনেট অফ থিংস, তাই না? যে হিউম্যান ইন্টারভেনশন ছাড়াই সমস্ত বিভিন্ন ধরনের ইন্টারনেটের সাথে যে যুক্ত যে ধরনের অটোমেটেড জিনিসপত্র আছে, রোবোটিক অ্যাপ্লায়েন্সেস, এগুলো সব কাজ করতে পারবে। আর সবচেয়ে বড় উদাহরণ হলো রোবোটিক গাড়ি, তাই না? রোবোটিক ভেহিকল, কিন্তু তোমার জিপিএস ব্যবহার করতেছে একই সাথে, আবার সে তার চারপাশে তার যে মাউন্টেড যে মাল্টিপল সেন্সর আছে, ওই সেন্সরগুলো ব্যবহার করতেছে। হ্যাঁ, হ্যাঁ, এটা মাল্টি এজেন্ট তুমি বলতে পারো, বাট সে মানে তার কাজ করার পদ্ধতি যখন আমরা ডিসকাস করি, আমরা তো তাকে একটা এন্টিটি, যখন অনেকগুলো রোবোটিক গাড়ি এক জায়গায় চলে আসবে, দেন ইটস গোইং টু বি প্রবলেম। ওটা আমরা সামনে দেখব, ওটাকে আমরা এটাকে আমরা বলবো হচ্ছে স্ল্যাম নামে একটা কথা, সাইমultaneous localization and mapping, আমরা সামনে আসছি। আচ্ছা, লেটস ফিনিশ ইট। সো এক্সাম্পল দেখলাম আমরা রোবট কাজ করে, তার ডেটা গ্যাদারিং টুলস গুলো হচ্ছে তার সেন্সর, হ্যাঁ। তো এই সেন্সর গুলোকে আমরা বেশ কিছু ভাগে ভাগ করতে পারি।
সেন্সর গুলো হচ্ছে আর কিছুই না যে দিস ওয়ার্কস অ্যাজ ইন্টারফেস এন্ড ডেটা গ্যাদারিং টুলস। তো এগুলো বিভিন্ন ধরনের হতে পারে। একটা হচ্ছে আমরা বলি অ্যাক্টিভ সেন্সর, এটা হচ্ছে কি বেসিক্যালি দে ইউজ এনার্জি বিমস। এই এনার্জি বিমটা সেটা এনভায়রনমেন্টে কোন একটা পার্টিকুলার বস্তুর দিকে বা কোনো দিকে ছুড়ে দেয়, ওখান থেকে যে রিফ্লেক্টেড সিগন্যালটা আসে সেটার উপর ভিত্তি করে সেটার একটা কি বলে এটা একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন তার ভিতরে তৈরি হয়, সেটার ভিত্তিতে সে কাজ করে। যেমন মনে করো এই টেকনোলজি কিন্তু খুব নতুন টেকনোলজি না, এটা অনেক পুরনো, মানে সাবমেরিন গুলো কিন্তু এইগুলো ব্যবহার করে বহু আগে থেকে। এই যে সোনার যেটা, হ্যাঁ সোনার হচ্ছে সিমুলেটেড এটা অ্যাব্রিভিয়েশনটা ভুলে গেছি। হ্যাঁ সাউন্ড ফ্রিকোয়েন্সি দিয়ে হ্যাঁ সেগুলো একটা এনার্জি বিম সামনে ছুড়ে দেয়, সামনে কোনো অবজেক্টে বাধা পেয়ে ওটা যখন ফেরত আসে ওটা একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন কম্পিউটার পর্দায় তৈরি হয়। ব্যাটের মতো কাজ করে। হ্যাঁ আসলে বেসিক্যালি ওই টেকনোলজি মানে প্রকৃতির টেকনোলজি আমরা ওইভাবে ওইটাকে ইমিটেট করেছি। সো ওটাতে কি হয় যে সে যেখানে সমুদ্রের নিচে যে কোনো সাবমেরিন ঘন অন্ধকার কিছু দেখা যাচ্ছে না, তারপর সে চার্ট করতে পারে যে সামনে কি আছে, সেই জিনিসগুলো বুঝতে পারে। তো রোবটের কনটেক্সটে এই জিনিসগুলো ব্যবহার করা হয়। লেজার রেঞ্জ ফাইন্ডার, এগুলো হচ্ছে মূলত লেজার ব্যবহার করে তুমি বিভিন্ন দিকে এগুলো কোথায় কোন অবজেক্ট আছে সেগুলোকে আইডেন্টিফাই করার চেষ্টা করো। আর প্যাসিভ সেন্সর হচ্ছে কোনো এনার্জি নাই, খুব ইজি জিনিস যেটা আমরা বহুকাল থেকে ব্যবহার করেছি। ক্যামেরা যে কোনো এক্সিস্টিং এনভায়রনমেন্টের যে কোনো কিছু সে অবজার্ভ করছে, এটা হচ্ছে তার প্যাসিভ সেন্সর। হ্যাঁ আচ্ছা, রেঞ্জ ফাইন্ডার হচ্ছে যে যে কোনো রোবট এবং নিয়ারবাই অবজেক্টের ভিতর যে ডিসটেন্স এটাকে আমরা রেঞ্জ বলি। হ্যাঁ এবং এটা মূলত কাজে লাগে হচ্ছে মোবাইল রোবটস, কারণ তাকে মুভ করতে হয়, কোনো অবজেক্টের সাথে ধাক্কা খাবে কি খাবে না সেই ব্যাপারগুলো বুঝতে হয়। আর সোনারের কথা আমি বললামই। আর ট্যাকটাইল সেন্সর, এটা হচ্ছে মূলত আমরা স্পর্শের যে অনুভূতিটা, আমরা কোন একটা জিনিস ধরে তুলতে পারি, কতখানি দিতে হবে, কতখানি, মনে করো রোবট অনেক ক্ষেত্রে দেখা যায় না যে রোবট যখন একটা কিছু তুলছে হঠাৎ করে সে ভেঙে ফেলছে কারণ বেশি চাপ দিয়ে ফেলছে। সো অ্যাপ্রোপ্রিয়েট চাপ পাওয়ার জন্য তার রোবোটিক হ্যান্ডের ভিতরে এক ধরনের বসানো থাকে, রাবারের একটা পার্টিকুলার আস্তরণ বসানো থাকে, যেটা ওই যখন যে কোনো বস্তুর সাথে যখন তার সে টাচ করছে ওইটার একটা জিওমেট্রিক কনফিগারেশন তৈরি হয় তার ভিতরে, সেভাবে সে বুঝবে কতখানি প্রেসার ফেলবে কি দেবে, কতখানি করবে, এইটাকে আমরা বলছি ট্যাকটাইল সেন্সর। ইমেজিং সেন্সর হচ্ছে মূলত স্ট্যাটিক একটা ছবি নিয়ে নেওয়া। আগে চলে যাচ্ছে না। আচ্ছা, ইমেজিং সেন্সর হচ্ছে মূলত তোমার ক্যামেরা ওই স্ট্যাটিক জিনিসই ভিজুয়াল ইনফরমেশনটাকে নিয়ে আসছে। হ্যাঁ আর এখানে একটা ব্যাপার আছে, আমি জানি তোদের কি কোন ধরনের গ্রাফিক্সের কোর্স ছিল? কম্পিউটার ভিশন বলে একটা এআই এর একটা শাখা আছে, কম্পিউটার ভিশন বা রোবোটিক ভিশন বলে, সেটা মূলত এই জিনিসগুলো নিয়ে কাজ করে, যে একটা পার্টিকুলার ক্যামেরা বা কিভাবে সেটা অটোমেট করছে যে তোমার ইমেজটাকে যে ক্যাপচার করছে সেটা তুমি কতখানি মুভ করছো, সাথে সাথে সে ওই তোমাকে কিভাবে তোমার ছবিটা ক্যাপচার করছে। দেখবে যে এই যে আমরা যখন স্মার্টফোনে রেকর্ড করছি কি হচ্ছে, আমি যদি একটু বেশি নড়াচড়া করছি এখানে ব্লার হয়ে যাচ্ছে, তার মানে কি ইট ইজ ট্রাইং টু ক্যাপচার মি ইন ইটস ফ্রেম। হ্যাঁ সেই জিনিসটা তোমার রোবোটিক ভিশন বলতে পারো, খুবই মানে রুডিমেন্টারি ফর্মে হয়তো প্রথম দিকে এসেছিল, কিন্তু এখন ইটস বিকামিং ভেরি সফিস্টিকেটেড। আচ্ছা, এবং এটা একটা টেকনোলজি যেটা রোবট করতে পারে। আচ্ছা, প্রোপ্রিওসেপটিভ সেন্সর হচ্ছে যে রোবট তার নিজের সম্বন্ধে যে মেটা নলেজ, যে তার পার্টিকুলার যে জয়েন্ট, মনে করো সার্ভোমোটর লাগানো আছে, হ্যাঁ এইগুলো কিভাবে কাজ করছে, কতখানি সে এটাকে ফ্লেক্স করতে পারে, কত দূরে নিতে পারে, এই জিনিসগুলো হচ্ছে
যে সেন্সরের মাধ্যমে এই ডেটাটা পায় সে, এইটা হচ্ছে। আরেকটা হলো কি ওই যে জাইরোস্কোপ। জাইরোস্কোপ হচ্ছে কি মূলত এটা একটা ইন্ডিপেন্ডেন্ট মেজারিং টুলস হিসেবে প্লেনের মধ্যে যে জিনিসটা থাকে, যে সে তার একটা পার্টিকুলার অ্যাক্সিসের কনটেক্সটে একটা পার্টিকুলার কি বলে অ্যাক্সিসের বাংলা কি অক্ষের কনটেক্সটে সে কতখানি মুভ করছে, কত ডিগ্রি এদিক যাচ্ছে, ওই জিনিসটাও রোবটের ভিতরে দেয়া আছে। হ্যাঁ, বিশেষ করে এই যে মার্স রোভার যে মুভ করছে, সে কিভাবে বুঝবে যে সে একটা হিল বেয়ে উঠে যাচ্ছে বা একটা ঢাল বেয়ে নামছে। আমরা অনেকে ইউজ করছি, পাবজিতে আমরা জাইরোস্কোপ ইউজ করি। হ্যাঁ, ইউজ করা যায়। রাইট এখানে ফিল দ্য প্লেয়ার। রাইট পুরো হ্যাঁ, ডিসপ্লে দেখে মানে এবং মজার ব্যাপার কি এগুলো আবার এইগুলো ওভারল্যাপ করে। যেমন এই জিনিসটা অগমেন্টেড রিয়ালিটি বলা হয়, যে তুমি যখন একটা পার্টিকুলার নিয়ে গেম খেলছো, গেমটাকে যখন তুমি প্রজেক্ট করছো, ওইখানেও কিন্তু বেসিক্যালি তোমার এনভায়রনমেন্টের সাথে তোমার এখানে যে জিনিসটা তৈরি হয়েছে প্রোগ্রামটা, এটা কিভাবে ম্যাপিং করছে, এই জিনিসটা বলতে পারো যে একটা বিল্ট ইন জাইরোস্কোপ। ঠিক আছে। আচ্ছা, এটা তো গেল হচ্ছে আমরা রোবটের যে পার্টিকুলার ডেটা কালেকশন এবং তার মুভমেন্টের জন্য সেই এগুলোকে ঠিক আমি ওই হচ্ছে কনক্রিট টুল বলবো না, জেনারেল টুলস বলবো। যে একটা পার্টিকুলার রোবটের অনেক রোবটের ক্ষেত্রে এটা কিছু থাকতে পারে, কিছু নাও থাকতে পারে, ডিপেন্ড করে যে তার সফিস্টিকেশনের লেভেলটা কতখানি, সে কতখানি বেশি কাজ করছে। একদম যদি রুডিমেন্টারি হয়, যেমন মনে করো রুম্বার কথা আমরা বলেছি, যে ভ্যাকুয়াম ক্লিনিং রোবট, তার তো তোমার এই খুব সফিস্টিকেটেড মুভমেন্টের দরকার নেই। তো কাজে তার মানে কি ভ্যারিং লেভেলে আমরা এই টেকনোলজিগুলোকে এমপ্লয় করতে পারি। আচ্ছা, এবার আসো রোবট কেমনে এনভায়রনমেন্ট সম্বন্ধে ধারণা করে এবং সেই অনুযায়ী কাজ করে, সেইটাকে আমরা বলি হচ্ছে রোবটিক পারসেপশন। হ্যাঁ, the process of transforming raw sensor measurements into meaningful internal representation of the environment. আর সেই যে ডেটা গ্যাদার করছে এনভায়রনমেন্ট থেকে, সেটাকে কিভাবে সে ইন্টারনালাইজ করছে, সে তার ভেতরে এটা কিভাবে তার ছবিটা তৈরি হচ্ছে, যে তার কাছে যে রিপ্রেজেন্ট, খেয়াল আছে আমরা নলেজ রিপ্রেজেন্টেশন যে চ্যাপ্টারটা পড়ে আসছিলাম, ওটার মূল উদ্দেশ্যটা কি? ওটার মূল উদ্দেশ্য তো আর কিছুই না, যে এজেন্টের বাইরের যে এনভায়রনমেন্ট, সেই বাইরের এনভায়রনমেন্টের থেকে যে ডেটাটা আসছে, এই ডেটাটা কোন প্রসেসে আসছে এবং সেটাকে তারা কিভাবে ব্যবহার করতে পারে, এইটা হচ্ছে নলেজ রিপ্রেজেন্টেশন। হ্যাঁ হ্যাঁ, এবং এখানে আরো ব্যাপার আছে, যেমন এখানে স্টোরড নলেজ থাকতে পারে। রুল বেস সিস্টেমের ক্ষেত্রে আমরা দেখেছি যে তার একটা পার্টিকুলার ওয়েতে কাজ করার পদ্ধতিটাকে আমরা নলেজ বেসে রেখে দিতে পারি। তো রোবোটিক পারসেপশন যে কাজটা করে, যে রিয়েল টাইম যে ডেটা, সেই রিয়েল টাইম ডেটাকে তার এক্সিস্টিং নলেজ বেজের সাথে মিলিয়ে সে তার করণীয় কি করবে এটা ঠিক করে। এই প্রসেসটাকে আমরা বলি হচ্ছে রোবোটিক পারসেপশন। মানে সরি, সে ডেলিভার করার আগ পর্যন্ত, মানে অ্যাকশন নেওয়ার আগ পর্যন্ত সে এনভায়রনমেন্টটাকে কিভাবে দেখতে পাচ্ছে, এই ব্যাপারটা হচ্ছে রোবোটিক পারসেপশন। আচ্ছা, পারসেপশন মডেলটা এখানে কি হয়ে গেছে, মানে আমি ছবিটা দেখাবো। হ্যাঁ, আমার আরেকটাতে এটাতে থাকার কথা, স্লাইডটা মানে মুশকিল হচ্ছে একসাথে দুইটা আমরা করতে পারি। এটা হচ্ছে আমার স্লাইডটা, তো এই স্লাইডের ভেতরে এই জিনিসটা আছে, ওই রোবোটিক পারসেপশন এই যে এইটা, ঠিক আছে। বেসিক্যালি এটা একটা তোমার থিওরিটিক্যাল ডায়াগ্রাম, যে তোমার যে কোনো একটা পার্টিকুলার মোমেন্টে রোবটের যে এনভায়রনমেন্টটা, যে ইনফরমেশন, এইটা হচ্ছে তোমার জেডটি। মানে যে পার্টিকুলার টাইমে সে মনে করো এক্সটি হচ্ছে স্টেট অফ দি এনভায়রনমেন্ট, আর এটা হচ্ছে তার অবজারভেশন। অবজারভেশনের উপর ভিত্তি করে সে একটা পারসেপশন পাচ্ছে, সেই পারসেপশনের উপর ভিত্তি করে সে একটা কাজ নিয়েছে, কাজ করতে চাইছে পরেরটা। মানে এইটা হচ্ছে কি আগের তার প্রায়র অ্যাকশনের জন্য, প্রায়র মানে আগের অ্যাকশনের জন্য এনভায়রনমেন্ট যে অবস্থা হয়েছে, যে স্টেট তৈরি হয়েছে, সেটার
সেই সময়ে সে আরেকটা অবজারভেশন করছে, সেই অবজারভেশনের উপর ভিত্তি করে সে একটা অ্যাকশন নিচ্ছে, সেই অ্যাকশনটা আবার নতুন একটা স্টেট তৈরি করছে, আবার সেটির উপর সে তখন সে একটা পার্টিকুলার অবজারভেশন করছে, সেই অবজারভেশনের উপর একটা সে অ্যাকশন নিচ্ছে, ওইটা আবার এনভায়রনমেন্টের স্টেটটাকে চেঞ্জ করে দিচ্ছে। এই রোবোটিক পারসেপশনের একটা থিওরিটিক্যাল কি বলবো রিপ্রেজেন্টেশন বলতে পারো যে এই ডায়াগ্রাম। আচ্ছা, এটা আমরা তাহলে পরে আসছি লোকালাইজেশন এন্ড ট্র্যাকিং। আচ্ছা, পারসেপশনটা নিয়ে আমরা কথা বলছিলাম। তাহলে ওই জিনিসটা কি এক্সটি হচ্ছে রিপ্রেজেন্ট দি স্টেট অফ দি এনवायरमेंट এন্ড দ্য রোবট অ্যাট টাইম, মানে রোবট যে এনवायरमेंट আছে ওই সময় যে ওই এনवायरमेंटের যে অবস্থাটা সেটা হচ্ছে আমরা এক্সটি দিয়ে করি। জেডটি হচ্ছে যে একটা পার্টিকুলার সেন্সরের যে রিডিংটা, ক্যামেরা ইমেজ বলতে পারো বা সোনার যে কোনো ধরনের রেঞ্জ ফাইন্ডার যে কোনো ধরনের যে রিডিংটা সে পাচ্ছে, ওই রিডিংটাকে আমরা বুঝবো জেডটি জিটি যেটা। আর ওই সময় সে যে পার্টিকুলার অ্যাকশন নিচ্ছে সে ওই অবজারভেশনের পরে, ওইটাকে আমরা বুঝবো এ সাবস্ক্রিপ্ট টি। আচ্ছা, এই যে এই জিনিসটা এটা কি করছে, একটা টেম্পোরাল রিলেশনশিপ তৈরি করছে। টেম্পোরাল কথাটা কি মানে মূলত হ্যাঁ সাময়িক বলতে পারো, হ্যাঁ মানে একটা পার্টিকুলার মোমেন্টে একটা এনভায়রনমেন্টের সাথে রোবটের একটা রিলেশনশিপ তৈরি করছে বেসড অন অবজারভেশন এন্ড অ্যাকশন। তো এটা এই যে আমরা যেটা দেখলাম যে প্রিভিয়াস স্টেটের যে xt -1 যেটা ছিল ওইটা কারেন্ট স্টেটকে প্রভাবিত করছে, এবং কারেন্ট স্টেটের তা প্রভাবিত হচ্ছে কারেন্ট স্টেটটা জেনারেট করছিল অবজারভেশন, ওই অবজারভেশনের উপর ভিত্তি করে সে একটা অ্যাকশন নিচ্ছে যেটা এ সাবস্ক্রিপ্ট টি। ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা মূলত কাজ করে কিভাবে, ওই যে আমরা এজেন্টে যেভাবে দেখে আসছি যে কন্টিনিউয়াসলি সে অবজার্ভ করছে, অ্যাকশন নিচ্ছে এবং সেটার উপর ভিত্তি করে তার কর্মকাণ্ড চলছে এনভায়রনমেন্টের ভিতরে। সো এই জিনিসটাকে আমরা বলছি টেম্পোরাল রিলেশনশিপ। এবার আসা হচ্ছে তার পার্টিকুলার সে কিভাবে এনভায়রনমেন্টাল একটা ম্যাপিং তৈরি করে, এনভায়রনমেন্টের ভিতরে যে অবজেক্টগুলো আছে সেগুলোকে সে কিভাবে আইডেন্টিফাই করে, ওই জিনিসগুলোকে আমরা বলছি হলো লোকালাইজেশন এন্ড আগে চলে যাচ্ছে। গ্লোবালাইজেশন এন্ড লোকালাইজেশন আর কিছুই না, যে পার্টিকুলারলি একটা সিঙ্গেল অবজেক্টকে যখন তুমি আইডেন্টিফাই করছো, মানে রোবট তার যে কোনো টুলস ব্যবহার করে, যার সেন্সর যে কোনো ধরনের সেন্সর ব্যবহার করে, যে একটা এনভায়রনমেন্টে যে টুলস একটা পার্টিকুলার অবজেক্ট আছে সেটাকে সে যখন আইডেন্টিফাই করছে, এই প্রসেসটাকে আমরা বলি হচ্ছে লোকালাইজেশন। হ্যাঁ, যে কোথায় ওই পার্টিকুলার অবজেক্টটা আছে এবং সেটা সে তার কি কাজে লাগে, সে যখন নেভিগেট মানে কি নড়াচড়া বা মুভমেন্ট ইন এন এনভায়রনমেন্ট, এবং কোন একটা পার্টিকুলার অবজেক্ট হয়তো ধরে সে তুলবে, কাজে ওই অবজেক্টটা মনে করো মাটিতে একটা যে কোনো একটা পেন্সিল পড়ে আছে সেটা সে তুলতে যাচ্ছে, তার মানে তার আগে তাকে ওই অবজেক্টের লোকেশনটাকে আইডেন্টিফাই করতে হবে। এই প্রসেসটাই আমরা বলছি লোকালাইজেশন। এবং এইটা আরেকটু সফটওয়্যারের ওয়েতে যখন রোবট এবং যে কোনো অবজেক্টের লোকাল পজিশনটা অলরেডি জানা হয়ে গেছে, তখন এটাকে বলি হচ্ছে আমরা ট্র্যাকিং প্রবলেম। ট্র্যাকিং প্রবলেমে নতুন একটা কি বলে মেট্রিক চলে আসতেছে, মানে একটা হচ্ছে যে তুমি জিনিসটাকে আইডেন্টিফাই করছো, কিন্তু আইডেন্টিফাই করাটা যখন তুমি রিয়েল টাইমে নিয়ে যাচ্ছ, এটাকে আমরা বলছি তখন ট্র্যাকিং, মানে তুমি সময়ের এগেইনস্টে ওই অবজেক্টের মুভমেন্টটা বা ওই অবজেক্টের পজিশনটাকে আইডেন্টিফাই করছো, এইটাকে আমরা বলছি ট্র্যাকিং। এটা একটা খুব চমৎকার উদাহরণ হতে পারে, মনে করো তুমি একটা বাচ্চার ছবি তোলার চেষ্টা করছো, বাট হি অর শি ইজ মুভিং লেফট
লেফট অ্যান্ড রাইট। তো তুমি তাকে এই করার চেষ্টা করছো, এইটা হচ্ছে তুমি ট্র্যাকিং প্রবলেম। আচ্ছা, পরের যেটা সেটা হচ্ছে পুরো জিনিসটা আমরা যখন নিয়ে আসছি, স্যার যদি ট্র্যাকিং প্রবলেম হয় তখন রোবট কি করবে? সে তার বেস্ট চেষ্টা করবে যে লোকালাইজ করার, ওর মধ্যে লোকালাইজ করার। মানে বাচ্চা খুব মুভ করছে ঠিক, কিন্তু খুব তাড়াতাড়ি তাকে ওই মানে জিনিসটা হচ্ছে আর কিছুই না, মানে আমাদের কিন্তু এখন ওই ধরনের টুলস চলে আসছে। আগে যেমন ক্যামেরার জন্য আমরা সবাইকে একেবারে আমরা যখন ছোটবেলায় ছবি তুলতাম একেবারে রোবটের মতো দাঁড়িয়ে থাকতাম। এখন কিন্তু আর ওইরকম না, মানে আমার মুভমেন্ট কিন্তু ঠিক ক্যামেরার যে স্ন্যাপ টেকিং এটাকে করছে না, প্রভাবিত করছে না ওইভাবে। হ্যাঁ, আমার হয়তো আমি অন্যদিকে তাকিয়েছি ওই ছবিটা উঠে গেল, কিন্তু মানে ওই টুলসটা আমাদের কিন্তু আছে। তার মানে কি রোবট ওই কাজটা করতে পারে, ওই পার্টিকুলার মোমেন্টে তাকে ক্যাপচার করতে পারবে। কিন্তু হ্যাঁ, যে একটা ভালো ছবি বা ওইটার যে প্রবলেমটা, তাকে ওই বাচ্চার সাথে ওইভাবে মুভ করতে হবে, আর কোনো উপায় নেই। ঠিক আছে? আচ্ছা, ওকে, এবার পরের যেটা ম্যাপিং। এবার আমরা ম্যাপিং নিয়ে কথা বলবো। ম্যাপিং আর কিছুই না, সেটা হচ্ছে কি যে তুমি একটা এনভায়রনমেন্টের সব অবজেক্ট গুলোকে আইডেন্টিফাই করছো, তাদেরকে ফার্স্ট লোকালাইজ করছো, তারপরে একটা লোকালাইজড অবজেক্টের কনটেক্সটে আরেকটা লোকালাইজড অবজেক্ট এগুলোকে তুমি তোমার মেমোরিতে রাখছো। তার মানে ইউ আর বিল্ডিং এ ম্যাপ। কোথায় ম্যাপে আমরা দেখি যে বিভিন্ন জায়গায় বিভিন্ন জিনিস রাখা আছে, সেটার একটা হ্যাঁ ম্যাপ হচ্ছে আমাদের নরমাল ম্যাপ হচ্ছে একটা স্ট্যাটিক ভিউ, আর এখানে সে হচ্ছে একটা ডাইনামিক ভিউ তৈরি করার চেষ্টা করছে যে অ্যাজ ইট মুভস, সে যখন মুভ করছে তখন তার চারপাশের অবজেক্টগুলোর অবস্থানগুলোকে সে আইডেন্টিফাই করছে এবং ওই আইডেন্টিফিকেশনের মাধ্যমে সে পুরো এনভায়রনমেন্টের একটা ছবি পাচ্ছে। এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে ম্যাপিং। আর এই কাজটা যখন সে একই সাথে করছে পুরো আননোন যে কোনো একটা এনভায়রনমেন্টে, যেমন আমরা মার্স রোভারের কথা বলি, সে একটা পার্টিকুলার জায়গায় গিয়েছে, ওখানে গিয়ে কোথায় পাথর আছে, কোথায় হিলি জায়গা আছে, কোথায় রাস্তা সমতল আছে, সেগুলোকে যখন সে একসাথে আইডেন্টিফাই করতে পারছে, দ্যাট ইজ বিকামিং স্ল্যাম, সাইমultaneous লোকালাইজেশন এন্ড ম্যাপিং। মানে সে মুভমেন্টের মধ্যে আছে, এর মধ্যে সে আইডেন্টিফাই করার চেষ্টা করছে যে কোনটা কোথায় আছে। মনে করো আমি এখানে এখানে একটা রোবট ছেড়ে দিলাম, সে মুভ করতে করতে তার চারপাশে যারা মানুষ বা অন্যান্য অবজেক্ট যা আছে সেগুলোর যখন একটা রিপ্রেজেন্টেশন তৈরি করছে তার নিজের ভেতরে, এটাই হচ্ছে স্ল্যাম, সাইমultaneous লোকালাইজেশন এন্ড ম্যাপিং। আচ্ছা, এটা কিভাবে হয়? ওই যে বেসিক্যালি সে মুভ করছে, তখন তার সেন্সরগুলো ডেটা কালেক্ট করছে, ওইটার উপর ভিত্তি করে সে ওইটার পজিশনটাকে লোকালাইজ করছে, তারপরে সে পুরো সমস্ত এনভায়রনমেন্টের সব লোকালাইজ অবজেক্টগুলোকে এক জায়গায় নিয়ে আসে। তবে এখানে মুশকিলটা কি, ওই যে বাচ্চাটার মুভমেন্টের যে ব্যাপারটা ছিল সেটাও কিন্তু এখানে চ্যালেঞ্জটা, যে এরর ইন লোকালাইজেশন। এরর কিভাবে আসতে পারে? সে ঠিকমতো জিনিসটাকে লোকালাইজ করতে পারলো না। ফলে যেটা হবে যে অনেক সময় এরকম হয় যে ম্যাপেরও যদি থাকে, ম্যাপ মনে করো এনভায়রনমেন্ট যদি চেঞ্জ হতে থাকে, তখন কিন্তু ওই লোকালাইজেশনের প্রবলেম দেখা দিতে পারে, ম্যাপিং প্রবলেম। তখন অ্যালগরিদমটাকে এত ওইরকম ভাবে শক্তিশালী হতে হয় যাতে সে এটাকে কানেক্ট করতে পারে। মানে ব্যাপারটা অনেকটা এরকম যে তুমি মুভ করছো, ওই সময়ে তোমার চারপাশের যেই এনভায়রনমেন্টের যেই ছবি, তুমি যখন আরেকটু চলে যাচ্ছ সেটা তো অ্যাঙ্গেল চেঞ্জ হয়ে যাচ্ছে না। এই ব্যাপারগুলো কারেক্ট করার একটা অ্যালগরিদম দরকার, যেটা দিয়ে রোবট এই জিনিসগুলো কারেক্ট করতে পারে। এইটার উপর ভিত্তি করে তার যে কাজটা সে করে, এটাকে আমরা বলি হচ্ছে প্ল্যানিং। হ্যাঁ, প্ল্যানিং টু মুভ। তো সে তখন যে কাজটা করে, একটা কনফিগারেশন স্পেস তৈরি করে। এই কনফিগারেশন স্পেসটা হলো যে মূলত তার মোশনের জন্য তাকে কি কাজ করতে হবে, কিভাবে পা ফেলতে হবে, কিভাবে বা কোনো কিছু ধরার জন্য হাতটাকে কতখানি বেন্ড করতে হবে, এই জিনিসগুলো। তাহলে কনফিগারেশন স্পেসটা হচ্ছে মূলত তার ভেতরে একটা ইন্টারনাল রিপ্রেজেন্টেশন। সে ফিজিক্যাল, মানে এখানে একটা জিনিস খেয়াল করো যে ব্যাপারটা ধাপে ধাপে করছে। কিন্তু আমরা যেমন খুব সহজে আমাদের ভেতরে হয়তো ধাপে ধাপে জিনিসটা করছে, কিন্তু
আমাদের ব্রেন এত শক্তিশালী যে উইদিন ফ্র্যাকশন অফ সেকেন্ডস এনভায়রনমেন্টের যে চেঞ্জগুলো সেগুলোর উপর ভিত্তি করে আমি আমার হাত নাড়াতে পারছি বা আমি কারো মুভমেন্ট দেখে ওই অনুযায়ী রেসপন্স দিতে পারছি। সেই কাজটাই করে কিন্তু আর একটু স্লো, মানে আমরা আমাদের জিনিসটাই ইমিটেট করিয়েছি। এই স্লোটাই যখন সে যেটা একটা ইন্টারনাল রিপ্রেজেন্টেশন তৈরি হয় ওইটাকে আমরা বলছি কনফিগারেশন স্পেস। কনফিগার মানে কি? কম্পিউটার সায়েন্সের টার্মিনোলজিতে কনফিগার মানে কি? কোনো কিছু একটাকে নির্দিষ্ট বিন্যাসে সাজানো। সো সে হচ্ছে কি এনভায়রনমেন্টের আসল ছবিটাকে আর নিজের ভিতরে একটা সাজাচ্ছে। এবং এইখানে যে জিনিসটা হচ্ছে এটা একটা জিওমেট্রিক কি বলে ফ্রেমওয়ার্ক ব্যবহার করে। each axis represents a degree of freedom। আচ্ছা, এখানে ডিগ্রি অফ ফ্রিডমটা হচ্ছে হলো মূলত সে একটা পার্টিকুলার লিমিট কতখানি ঘোরাতে পারে। মনে করো আমাদের ডিগ্রি অফ ফ্রিডম কি? আমরা এদিকে এভাবে নিতে পারি, হ্যাঁ, কিন্তু হয়তো এর চেয়ে বেশি হতে পারি। কিন্তু রোবোটিক ইসের ক্ষেত্রে দেখা গেছে যে স্ট্যানফোর্ড ম্যানিপুলেটর নামে একটা ইসের কথা বলেছিলাম না, ম্যানিপুলেটর সেটার ডিগ্রিজ অফ ফ্রিডম ছিল 6। নরমালি তুমি 9 পর্যন্ত নিয়ে যেতে পারো। মানুষেরা ডিপেন্ড করে আমাদের ইস্যুর উপরে, অর্গানের উপর। তো এইখানেও সেই জিনিসটা হচ্ছে যে সেই পার্টিকুলার ডিগ্রিজ অফ ফ্রিডমের উপর ভিত্তি করে সে ওই জিনিসটার একটা ম্যাপ তৈরি করে এবং ওই যে কোনো একটা পয়েন্ট সেই কনফিগারেশন স্পেসের সেটা একটা ওই সময়কার রোবট কোথায় যে আছে সেটার একটা একটা বিন্যাস বা একটা প্রতিচ্ছবি তার কাছে তৈরি করছে। আর যেটা হয় তার যে পার্টিকুলার অবস্থানের বাইরের যে অবজেক্টগুলো সেই অবজেক্টগুলোকে সে ফরবিডেন রিজন হিসাবে ট্রিট করে। মানে এটা তার নিজের এরিয়া না। তার মানে কি তাকে তখন আরো হয়তো তার অ্যালগরিদমটাকে ওইভাবে কাজ করতে হবে যে তাকে আরো বেশি অপশন নিতে হবে বা সে যেভাবে মুভ করছিল একটা পার্টিকুলার অবজেক্টকে সে যখন ধরতে যাচ্ছে সেটা যে তার মতো করে সেটাকে মুভ করতে পারবে সেটা তার হয়তো তখন যে মনে করো একটা গ্লাস ধরতে যাচ্ছে, সে গ্লাস ধরতে গেলে তাকে বা মনে করো কোনো একটা কাচের দেয়ালের কিছু একটা মোছার চেষ্টা করছে সে, হ্যাঁ, বা মনে করো কোনো কিছু বসে তোলার চেষ্টা করছে, কিন্তু যদি বেশি কাছে চলে যায় কাজ ফেটে যেতে পারে। তখন এই জায়গাগুলো হচ্ছে ফরবিডেন রিজন। তার ওই ইন্টারনাল রিপ্রেজেন্টেশনে ওই জিনিসগুলো তার নিজস্ব ইসের বাইরে, এই কারণে এগুলো ফরবিডেন মানে হচ্ছে নিষিদ্ধ এলাকা। হ্যাঁ, তো তার মানে এই জিনিসগুলো তাকে ট্রিট করতে হবে। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, কি বলতে পারি? আচ্ছা, তাহলে তাহলে পয়েন্ট টু পয়েন্ট মোশন প্ল্যানিং এর জন্য আমার যে জিনিসটা দরকার যে রোবট তখন একটা ইনিশিয়াল কনফিগারেশন থেকে শুরু করে। মনে করো এখানে দাঁড়িয়ে আছে, এখন তার হচ্ছে সে টি-শার্ট ওই জায়গায় ওই ওখানে যাবে, তাহলে সে কিভাবে যাবে এই প্যাথটা সে বের করার চেষ্টা করছে। হ্যাঁ, এবং ওই ফরবিডেন রিজনগুলো কি যে এই যে পার্টিকুলার চেয়ার বা ইটি আছে এগুলোকে অ্যাভয়েড করে সে ওখানে পৌঁছাতে পারে কিনা, এই কনটেক্সটে সে পয়েন্ট টু পয়েন্ট মোশন প্ল্যানিং নিয়ে কাজ করে। আচ্ছা, এটাকে আমরা বলতে পারি যে অ্যাবস্ট্রাকশন। ওয়াই অ্যাবস্ট্রাকশন? আর কিছুই না, যে তোমার একটা জেনারেল ছবি তৈরি করা। কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে আমরা অ্যাবস্ট্রাকশন ব্যবহার করি কিন্তু ওই অর্থে যে খুব বেশি ডিটেইলস না করে আমরা একটা যে কোনো প্রবলেম সলভিং এর একটা অ্যাবস্ট্রাক্ট স্ট্রাকচার তৈরি করছি। হ্যাঁ, মানে খুব ডিটেইলসে আমার জানার দরকার নেই, যে মনে করি এখানে আমি এই অবজেক্টটাকে আইডেন্টিফাই করলাম, সো আমি মনে করছি যে এই অবজেক্টটাকে আমার অ্যাভয়েড করে এই পাশে যেতে হবে, কিন্তু এখানে রাস্তার মধ্যে ধুলা পড়ে আছে নাকি ফুল পড়ে আছে রোবট এটা করার দরকার নেই, কারণ তাকে যত বেশি তুমি ইনফরমেশন দাও ততই তার কনফিগারেশন স্পেস কমপ্লিকেটেড হয়ে যাবে। সো এই জেনারেলাইজেশনটাকে আমরা বলছি অ্যাবস্ট্রাকশন। ঠিক আছে? হ্যাঁ, মানে তাকে একই সাথে, কারণ কি তাকে যে স্ল্যাম ব্যবহার করছে যখন সে তখন, আচ্ছা স্ল্যামের আরেকটা নতুন মানে রিসেন্ট ব্যবহার হচ্ছে কি যখন তুমি ড্রোন দিয়ে কোথাও পাঠাচ্ছ, সে
তাকে আইডেন্টিফাই করতে হবে তার টার্গেট লোকেশন, মনে করো সে এখানে একটা মিসাইল মারবে, তাহলে কি সে পুরো এলাকাটা সে যেদিক দিয়ে উড়ে যাচ্ছে ওইটার একটা ম্যাপিং তাকে করতে হচ্ছে, এবং ওই ম্যাপিং এর ভিতরে তাকে লোকালাইজ করতে হচ্ছে, এবং সে তার যে টার্গেট গোল সেই জিনিসটাকে আগে থেকে তাকে আইডেন্টিফাই করে দেন ইট স্টার্টস অ্যান অ্যাকশন। এই অ্যাকশনটা কি সে মিসাইল ছুড়ছে, ঠিক আছে? সো দ্যাট ইজ ইওর সোয়ান। আর এবার আমরা শেষ করে দিব, সেটা হচ্ছে যে রোবোটিক্স এর অ্যাপ্লিকেশন গুলো কি। অনেক কিছু ইন্ডাস্ট্রিতে ওভাবেই ছিল, এখন এগ্রিকালচারে আসছে, এগ্রিকালচারে মনে করো হ্যাঁ সরি ধান কাটতেছে, হ্যাঁ। তারপরে মনে করো কি বলে কীটনাশক স্প্রে করছে, ড্রোন দিয়ে যে কীটনাশক স্প্রে করে এইগুলো। তারপরে ট্রান্সপোর্টেশন তো আমরা অলরেডি দেখেছি যে চলে আসছে অলমোস্ট। মেট্রো রেল টিকিট ইয়াটা দিলে সে দরজা খুলবে আর না দিলে দরজা খুলবে না। ওয়েল এইটাকে তুমি ঠিক মানে যদি মোবাইল রোবটের ক্ষেত্রে চিন্তা করো, হ্যাঁ ওইটা ঠিক আসলে রোবট তুমি বলতে পারো, কিন্তু আসলে ওই হচ্ছে রোবট ইন্টারাকশন, রোবোটিক ইন্টারাকশন না। হ্যাঁ মানে ওইটা ডিপেন্ড করছে যে ওই খুশি কিন্তু একটা সিস্টেমের অংশ, সিস্টেমের অংশ হিসেবে কাজ করছে। আর যখন তুমি রিয়েল ওয়ার্ল্ডে রোবটকে চালাচ্ছ, সে নিজে একটা সিস্টেম, সে একটা বিগার সিস্টেমের ভিতরে মুভ করছে, এবং অন্য যে অবজেক্টগুলো আছে সেইটার সাথে তার ইন্টারাকশন কি সেটার উপর ডিপেন্ড করে আমাদের রোবোটিক্সের মেইন জিনিসগুলো। হ্যাঁ অটোমেশন আর রোবোটিক্স কিন্তু এক জায়গায় মানে মিল আছে, কিন্তু এক জিনিস না। আচ্ছা আরেকটা কি হ্যাজার্ডাস এনভায়রনমেন্ট, যেটা আমরা বললাম যে হ্যাজার্ড যে কোনো হিউম্যান দের জন্য যে হ্যাজার্ড তৈরি হচ্ছে, ওই হ্যাজার্ডগুলোকে যাতে আমরা এড়াতে পারি। স্পেস এন্ড আন্ডার ওয়াটার এক্সপ্লোরেশন, সেটাও হেলথ কেয়ার, যে সার্জারি কনটেক্সটে, তারপরে পার্সোনাল এন্ড ডোমেস্টিক সার্ভিস, এই জায়গাগুলো মোটামুটি এখন একটু রিসার্চ হচ্ছে যে হেল্পিং রোবট। হ্যাঁ তোমার মনে করো পার্টিকুলার তোমার জন্য তোমাকে এই যে ঢাকায় কি এরকম একটা এসেছিল যে রোবট ক্যারিজ ফুড ফ্রম দ্য কাউন্টার টু দি কাস্টমারস টেবল, এরকম একটা শুনেছিলাম আমি নিজে পড়ে যাই হয় কিনা মানে যেখানে খাবার তৈরি হচ্ছে ওখান থেকে খাবার নিয়ে আসছে কাস্টমার টেবিল পর্যন্ত। তাহলে ওইটার মতো কাজ করছে। হ্যাঁ ওইটার মতো কাজ করে। আর ক্লিনিং বেসিক্যালি ক্লিনিং ইজ অলরেডি देयर, যে রুমবার কথা বললাম যে ডোমেস্টিক বলতে এখানে ন্যাশনাল পর্যায়ে এগুলো বুঝছে বা কোনো না একটা না পার্টিকুলার বাসার ভেতরে যে সার্ভিস, ডোমেস্টিক বাসার ভেতরে যে সার্ভিস গ্লোবালি হ্যাঁ মানে তোমার যে কোনো মনে করো তুমি তোমাকে কোনো টুলস এগিয়ে দিচ্ছে, তোমার জন্য পানি নিয়ে আসছে, তোমার জন্য বা এখান থেকে একটা জিনিস নিয়ে আসছে। লাইটটা কি দিয়ে না এই তোমাদের জীবিত অবস্থায় হয়তো এগুলো দেখতে পাবে। আলটিমেটলি হিউম্যান দলে প্যারালাইসড হয়ে যাবে আস্তে আস্তে। ওয়েল দ্যাট মানে যদি কেউ প্রেডিক্ট করতে চায় তাহলে ওয়ালি দেখতে পারো, যে ওয়ালি দেখেছো, ওয়ালিতে ওই যে সবাই খুব মোটা হয়ে যায় কারণ দে ডোন্ট ওয়াটস নিড একটা ছোট রোবট থেকে এটা হ্যাঁ সব থেকে হ্যাঁ এইখানে তো ওই যে আমার স্লাইডের প্রথম ছবিটাই ছিল এটা, ঠিক আছে? আর এন্টারটেইনমেন্ট ডেফিনেটলি এন্টারটেইনমেন্ট কিন্তু অবশ্যই অনেক বড় এরিয়া। এখন যে জিনিসটা আছে যে চায়নাতে দেখা যাচ্ছে যে বিশেষ করে ফিমেল রোবট তৈরি হচ্ছে, হ্যাঁ তারপরে সিঙ্গিং রোবট আছে। আচ্ছা মজার ব্যাপার হলো আমি তোমাকে এটা না বলে আমি ডিজনি ওয়ার্ল্ডে গেছিলাম ফ্লোরিডা 2000 এ, হ্যাঁ প্রায় কত 24-25 বছর আগে। ওইখানে একটা ম্যাকডোনাল্ডস একটা শাখা ছিল, সেখানে তোমার মজার ব্যাপার হলো কি গান গাইছে একটা গাধা, মেকানিক্যাল রোবোটিক একটা গাধা গান গায়, বিভিন্ন ধরনের গান দেয়া আছে তার এখানে, সে ওই ঘাড় নাড়িয়ে শ্রেক থেকে মনে হয় ইন্সপায়ার। হ্যাঁ হতে পারে না, তখন তো শেখ আসেনি, হ্যাঁ তখন আসে। আচ্ছা কিন্তু দুঃখজনক ব্যাপার হলো ওইখানে আবার মানুষ কাজ করছে, একজন একটা লোক পা একদম পাকানো, সে ওইভাবে নড়ে কাজ করছে। তো তখন আমার মাথায় খুব স্ট্রাইক করে জিনিসটা, মানে
আমার মাথায় এখনো গেঁথে আছে ওই ছবিটা, যে অটোমেটিকলি ওই গাধাটার গায়ে আবার ওই তোমরা কি ওই লাস ভেগাসের বিভিন্ন কনসার্ট বা অনুষ্ঠান পারফরমেন্স এগুলো দেখেছো? গান গায় যে খুব ঝকমক করে জ্যাকেট পরে লাইট বেরোচ্ছে আলো ওই গাধার পরনে কিন্তু ওই জিনিসগুলো, হ্যাঁ। আর ওইদিকে যারা কাজ করছে ফ্লোরে বেচারা হিউম্যান বিং মিনিমাম ওয়েজে কাজ করে, মানে এটা আমাকে খুব প্রচন্ড রকম একটা কন্ট্রাস্ট আমার ভিতরে নিয়ে আসলো, যে আসলে এই টেকনোলজি আমাদেরকে যে জায়গায় নিয়ে যাচ্ছে মানে সবাইকে এটা সুফল পাবে কিনা। এবং এখন হার্ডওয়্যার যে ঠিক আছে, আচ্ছা আরে এটা দিয়ে শেষ করে দিই দাও। হিউম্যান অগমেন্টেশন, ওই যে যেটা বললাম এক্সোস্কেলেটন, আমাদের এখন আচ্ছা, আমাদের ইউনিভার্সিটি এটার একটা প্রজেক্ট অনুমোদন করেছে, হ্যাঁ, একটা একটা কাইন্ড অফ বলতে পারো ডিজিটাল টুইন, মানে এই হাত যেভাবে মুভ করবে রোবোটিক হ্যান্ড ওইভাবে মুভ করবে, হ্যাঁ, এরকম একটা রিসার্চ প্রজেক্ট নিয়েছে ট্রিপলি ফুয়াদ আছে না, ফুয়াদকে চিনেন লেকচার হচ্ছে ফুয়াদ এই প্রজেক্টটা নিয়েছে। অলরাইট, বন্ধ করতে আজকে আমরা তাহলে এখানেই থামবো। আগামী